রিভার্স করে, ঠিক আছে, যাতে কমিয়ে আনা যায়। তো বিদ্যুৎ, পেট্রোল, লুব্রিকেন্ট, গ্যাস, জ্বালানি 80% ব্যয় করা যাবে, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, আমি এক্সামের জন্য একটু খেয়াল রাখবেন। আর পরিচালন বাজেটের আওতায় শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি বিভিন্ন ধরনের স্থাপনা ব্যতীত আবাসিক ভবনের ক্ষেত্রে যেটা হয়েছে, যেটার ব্যবহার 70% হয়েছে, মনে করেন আপনার একটা কোয়ার্টার নির্মাণ বা কোনো একটা ভবন 70% হয়েছে, তখন সেক্ষেত্রে আপনার ব্যয়টা মানে যাতে করে শেষ করা হয় চালিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু ভূমি অধিগ্রহণ বা কোনো প্রজেক্টে যদি এরকম কিছু ধরা থাকে তাহলে এই ব্যয় করা যাবে না, ঠিক আছে, এই ব্যয়ের কোনো অনুমোদন আসবে না। তারপর আপনার মনে করেন এই যে কোনো একটা গাড়ি যখন ক্রয় করে নতুন ধরনের কোনো মোটরযান ক্রয় করা হবে না, মানে কোনো বিমান ক্রয় করা হবে না, এই ধরনের কোডগুলো ফ্রিজ করে রেখেছে। কিন্তু যদি 10 বছর গাড়িটা ইউজ হয় লাইফ এক্সপেক্টেন্সি অনুযায়ী, তো দেখা একটা গাড়ির জন্য প্রত্যেক বছর আপনারা কি কেউ জানেন একটা গাড়ির জন্য কত টাকা বরাদ্দ থাকে, মানে উইদাউট ফুয়েল কস্ট, মানে এর মেইনটেনেন্স হবে 1 লক্ষ টাকা বরাদ্দ থাকে। যদি দেখা গেছে মেইনটেনেন্স কস্টটা গাড়ির এভারেজ লাইফ টাইমটা 10 বছর হয়ে গেছে, কিন্তু এই মানে এটার মেইনটেনেন্স কস্টটা বেয়ার করতে 1 লাখেরও বেশি লেগে যাচ্ছে, তখন আপনি প্রস্তাবনায় ফাইল উঠিয়ে তখন আপনি অ্যাপ্রুভাল নিয়ে নিতে পারবেন নতুন গাড়ি ক্রয়ের জন্য। সেই ক্ষেত্রে এরা বলতেছে যে অর্থ মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি লাগবে। পরিচালন, এটা ছিল আমাদের পরিচালন বাজেটের ক্ষেত্রে। আর এটা উন্নয়ন বাজেটের ক্ষেত্রে, ডেভেলপমেন্ট বাজেটের ক্ষেত্রে সেম অবস্থা। দেখা গেছে কোন একটা প্রজেক্ট ডিজাইন করেছে 3 বছর বা 5 বছরে, ওই প্রজেক্ট এরিয়ার জন্য হ্যাঁ যেহেতু ব্যয় সংকোচন নীতি আমরা যে গভর্নমেন্ট অপশন পালন করতে হয়, যেটি আমাদের আগে ঠিক নিয়ে যাতে ব্যয় করা হয়, সেক্ষেত্রে এই দেশের এই পরিস্থিতিতে যে মিলিটারি সেনাবাহিনী অন্যরা বলতে যে ব্যয়টা বাড়বে, এটা বাড়া দরকার। ওদের গভর্নমেন্ট সার্ভিসের রুলস অনুযায়ী তো গভর্নমেন্ট দেশের যে কোনো কাজে মানে আমরা সেক্ষেত্রে তাকে ওভারটাইম দিলে এটা আমরা ব্যয় দিচ্ছি, এটা না দিতে মানে এটা তো তার কিন্তু অভ্যন্তরীণ নিরাপত্তা দেখার বিষয় ছিল না, বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার বিষয় তার ভিতরে ছিল, বুঝতে পেরেছেন। এখন তাকে কিন্তু অভ্যন্তরীণ পেট্রোলে লাগাচ্ছে, ঠিক আছে। এই কারণে তাকে আপনাদের যেরকম ভাবে ওদেরও কিছু নীতিমালা নির্দেশনা আছে, আপনারও যেমন এই ট্রেনিং এর বা আপনার বেতনের বাইরে আপনি যখন ট্রেনিং এ আসছেন এক্সট্রা একটা পাচ্ছেন না, নবম শ্রেণী কর্মকর্তাকে 3 ঘন্টার অধিক যদি আপনি কোনো প্রশিক্ষণে নেন তখন কিন্তু আপনাকে 900 টাকা মানে 1000 টাকা আপনাকে সম্মানী দিতে পারবে, আর অভ্যন্তরীণ হলে 600 টাকা, বুঝতে পেরেছেন। ঠিক সেরকম ভাবে ওদেরও কিছু মানে আছে, পলিসি আছে, যে জিনিসটা আসলে এর বাইরে সার্ভিসের এক্সট্রা বাইরে ওদেরকে পে করতে হয়। ওই ব্যয়ের পরিমাণটা কিন্তু এত বেশি না, ঘন্টায় 8 টাকা বা 10 টাকা 12 টাকা এরকম করে দিচ্ছে, বেশি কিন্তু দিচ্ছে না, মানে ওই তুলনায় কিন্তু অফিসাররা অনেক বেশি 1000 উপর পাচ্ছে, হ্যাঁ অফিসাররা আবার অনেক বেশি পাচ্ছে, ঠিক আছে। ওদের সিস্টেমগুলো স্ট্রাকচারগুলো মানে অনেক ডিফারেন্ট। যেমন লাখ টাকার উপরে বেতন না করে আপনাদের টায়ারগুলোতে কর্মচারী এবং ইয়ার মানে দেখা গেল 400 টাকা 500 টাকা দিচ্ছে, 600 টাকা দিচ্ছে। আপনি খেয়াল করছেন, মানে আপনি ট্রেনিং করছেন, আপনার কর্মচারীও 60 ঘন্টা ট্রেনিং অংশগ্রহণ করছে, কিন্তু ওদের কিন্তু আবার ডিফারেন্ট, মানে অফিসার এবং স্টাফের মধ্যে বিস্তর ফারাক, বুঝতে পেরেছেন। এই জিনিসগুলো করে থাকে। আচ্ছা, এই যে এটা হচ্ছে প্রজেক্টের ক্ষেত্রে, আর প্রজেক্টের ক্ষেত্রেও সেম ভূমি অধিগ্রহণ বাবদ, মানে কোন একটা প্রজেক্ট ডিজাইন করবেন যে ভূমি ক্রয় কইরা তারপরে করবেন প্রজেক্ট ডিজাইন, এই ধরনের কোনো অনুমোদন দেওয়া হবে না, ঠিক আছে। এই ইয়েগুলো থোক বরাদ্দ জিনিস, হ্যাঁ থোক বরাদ্দ বন্ধ থাকবে। আবার থোক বরাদ্দ বিষয়টা, থোক বরাদ্দ হইছে হঠাৎ করে কোনো একটা এরিয়াতে মানে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো একটা এক্সপেক্টেড ঘটনা ঘটে গেছে, তখন থোক বরাদ্দ দেয় গভর্নমেন্ট, এগুলা ইয়েতে থাকে, মানে দেখা গেছে যে বরাদ্দের বাইরে, হ্যাঁ বরাদ্দের বাইরে, তখন থোক বরাদ্দ নামে আলাদা একটা কোড ধরা থাকে। ওই ব্যয়টা 56টা কোডের মধ্যে টোটাল ক্যালকুলেট করে 7,97,000 কোটি টাকা আছে, কিন্তু থোকে আমরা বাজেটটা নরমালি করে কি মনে করেন যে এই বছরে মনে করেন যে 2 কোটি টাকা এখন একটা খাতে ধরা আছে, আগামী অর্থ বছরে আপনি 5% বা 10% ইনক্রিজ করে থাকবেন। এই কোডগুলো যেগুলো আছে এগুলো স্টেপুলেটেড থাকে, কিন্তু আগামী অর্থ বছর যখন বাজেটটা রিভাইজ করে তখন থুকে যা আছে তাই থাকে, এটা ধরেই 2,97,000 করা হয়েছে। বাট এই ব্যয়গুলো যদি না করা হয়
তখন কি হয়, ওই যে আপনার ডিফিসিট সাইডটাতে আর হিট করতে হয়, কারণ ডিফিসিট এই যে 20,000 কোটি টাকা মাইনাস, এই যে লোনটা নিল, এই লোনটা কিন্তু আপনার ইন্টারেস্ট রেট সহ পে করতে হচ্ছে গভর্নমেন্টকে। যখন তার টাকা নভেম্বর ডিসেম্বরে ঢুকতেছে তখন কিন্তু গভর্নমেন্টকে টাকা দিচ্ছে, ঠিক আছে। এখনো গভর্নমেন্ট কিছু মেকানিজম করছে, গভর্নমেন্ট মেকানিজম করছে বলতে কি, এখন যে আইবাস সিস্টেম পিএল অ্যাকাউন্ট করা হয়েছে না, প্রথম বারের সিস্টেমটা কি ছিল, মনে করেন 32 কোটি টাকা, 8 কোটি টাকা আমাকে প্রথম কোয়ার্টারে দিয়ে দিত, ঠিক আছে। এই যে জুলাইয়ের 1 তারিখে আমার 8 কোটি টাকা দিয়ে দিয়েছে, আমি তো অ্যাডজাস্টমেন্ট করব কখন, জুনের 2025-এ গিয়ে। এই 8 কোটি টাকা তো গভর্নমেন্ট কোন একটা ফান্ড থেকে, মানে কোন একটা ব্যাংক থেকে ঋণ করে এনে দিতে হয়েছে, এবং এটার ইন্টারেস্ট রেট বহন করা লাগতেছে। এখন গভর্নমেন্ট পলিসি করলো কি, না তোমাদের হাতে টাকা দেওয়া যাবে না, বাংলাদেশ ব্যাংকেই থাকবে, তোমরা এখান থেকে পেমেন্ট ইনস্ট্রাকশন দিবা, টাকা চলে যাবে। যে একটা ল্যাপটপ কিনছো বা বেতন স্যালারি শিট পাঠাচ্ছ ইএফটি তে, এখান থেকে করতেছি, তখন কি 8 কোটি টাকার মধ্যে হয়তো বা 4 কোটি প্লাস ব্যয় হচ্ছে, কিন্তু যখন আমি 8 কোটি টাকা এনে সোনালী ব্যাংকে ফালাই রাখতেছি, এখানে আমি আমার মতো করে ব্যয় করতেছি বা ওই কোড ওয়াইজ ব্যয় করতেছি, তখন তো এটার ইন্টারেস্ট রেট বহন করা লাগতেছে। এখানে প্রায় 1000 কোটি টাকা সেভ করেছে গভর্নমেন্ট, 1100 প্লাস কোটি টাকা সেভ করেছে, মানে শুধু ইন্টারেস্টের সুদ দাও। এই সুদগুলা কমিয়ে আনার জন্য এইগুলা, যেমন মনে করেন গভর্নমেন্টকে পলিসি লেভেলে আবার হেল্প করে আইসিএমইউ এর মানে ফেলোরা, দেখা গেছে যে এখন গভর্নমেন্ট আউট অফ বক্স কিছু মানে লোকজন হায়ার করে থাকে, যে একজন ডক্টর যেমন তার মানুষের প্রবলেম জেনে বডিতে ট্রিটমেন্ট করে, ঠিক তেমনি ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ঠিক তেমনি তার অর্গানাইজেশনের প্রবলেম জেনে তারা কোন কোন জায়গায় ব্যয় কমাতে হবে, কোথায় লোকজন ছাঁটাই করতে হবে, ওরা কিন্তু অর্গানাইজেশনাল ট্রিটমেন্টটা দেয়। ঠিক তেমনি ভাবে বলেছে যে তোমরা যদি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা এরকম ভাবে করো তাহলে অনেক ব্যয়গুলো কমে আসবে, ঠিক আছে। এখন ওই ফিনান্সিয়াল যে দপ্তরগুলো আছে অর্থ মন্ত্রণালয়, কিছু আউট অফ বক্স স্ট্র্যাটেজিক লেভেলের মানে সলিউশন ওরা দিয়ে থাকে, তো ওই পলিসিগুলো ওরা গ্রহণ করে থাকে, ঠিক আছে। তো আপনি যদি বাইরে পূর্বে এই যে বাইরে পড়াশোনা করার ক্ষেত্রে বা আপনি কোনো একটা মানে সেমিনারে যাবেন, হ্যাঁ আপনার করেছে, তো আপনি কিন্তু ইএডিএ পাইতেন পূর্বে, কিন্তু এখন এটা ফিক্স করে দিয়েছে, বলতেছে যে না, আপনি দেশের বাইরে যদি যান তখন আপনি ওই মানে ওই যে সেমিনার অ্যারেঞ্জ করেছে তারা আপনার ট্রাভেলিং কস্ট বহন করবে, এই শর্তে যদি হয় তাহলে আপনার নামে জিও জারি করবে। এবং আপনি যখন লিখবেন অনুমতিটা চাবেন 15 দিনের জন্য বা পিএইচডির জন্য বা মাস্টার্সের জন্য, তখন আপনি স্পষ্টতই বোল্ড আকারে উল্লেখ করতে হবে যে এতে বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না, উদ্যোক্তা সংস্থা বা ও তারাই ফান্ডিং করতেছে। ফুল ফান্ডেড হলেই তো আপনি ইয়েটা পাবেন, যে কয় আপনার যে স্কলারশিপ পাবেন, এদিক দিয়ে আপনি ডেপুটেশনও কাউন্ট হবে, ঠিক আছে। তো এরকম ভাবে যদি দেন তখনই আপনার জিও অ্যাপ্রুভাল হবে, না হলে আদারওয়াইজ হবে না, বুঝতে পেরেছেন? এই জিনিসগুলাই করা হয়েছে। এখন দেখেন এই যে হঠাৎ করে 2018 তে একটা নির্দেশনা ছিল, তারপর মানে 18 থেকে 22 পর্যন্ত ডলারটা অনেকটা স্টেবল ছিল, মানে 80 থেকে 84 এর মধ্যে, যেহেতু গাড়ি একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট প্রোডাক্ট, এই কারণে ডলার রেট কিন্তু ইনক্রিজ করেছে, মানে অফিশিয়াল রেট 117 থেকে 30 পর্যন্ত ফ্লাকচুয়েট করতেছে এখন, ঠিক আছে। এই কারণে গাড়ির রেট বেড়ে গিয়েছে। তো এখন সরকার পরিপত্র না জারি না করলে গাড়ি আবার ক্রয় করা যাচ্ছে না, ঠিক আছে। তখন এই যে কারের জন্য, জিপের জন্য, যেমন আমাদের জিজি মহোদয় যে গাড়িটা, উনি গ্রেড 2 এর কর্মকর্তা, যে গ্রেড এবং গ্রেড 2 এর পর্যায়ের কর্মকর্তাগণ 1,45,00,000 টাকা গাড়ি ব্যবহার করতেন। এই গাড়িটা কিন্তু 75 লাখ যখন কিনেছি আমরা ইয়ে থেকে, প্রগতি থেকে, ঠিক আছে, এই 75 লাখ এই গাড়িটা। কিন্তু এখন এই পজিশনের ব্যক্তি যদি গাড়ি পারচেজ করে তাহলে 1,45,00,000 টাকা দিয়ে গাড়ি ক্রয় করতে পারে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু পূর্ব অনুমতি নিতে হবে এই জিনিসগুলোর জন্য। আর ঠিক তেমনি জিপের জন্য 65 লাখ গ্রেড 3 থেকে তৎনিম্ন পর্যায়ে, মানে এই যে মনে করেন ক্লাস 1 এর যদি গাড়ি অ্যাসাইন থাকে মানে নবম গ্রেড থেকে, তাহলে 65 লাখের ভিতরে গাড়িটা ক্রয় করতে হবে, বুঝতে পেরেছেন? সে 65 লাখ টাকা দামে গাড়ি মানে এফোর্ড করতে পারে, হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু অর্গানাইজেশনাল পারচেজের জন্য, এটা কিন্তু অন্যগুলোর সাথে মেলাবেন না। মানে অন্যগুলা কোনটা, মনে করেন যে আপনি যে 30 লাখ টাকা যারা গাড়ি ক্রয়ের জন্য ইয়ে থাকে, বিশেষ করে এডমিন, পুলিশ আর ওইদিকে ইয়েরা পায়, আপনি জুডিশিয়ারি আর ব্যাংক অনুমোদন নিয়ে নিয়েছিল। তো 30 লক্ষ টাকা, ওটার সিস্টেম হচ্ছে 30 লক্ষ টাকা আপনি যেদিন নেবেন তার 90 দিনের ভিতরে
রিকন্ডিশন গাড়ি না, ব্র্যান্ড নিউ গাড়ি ক্রয় করতে হবে 19 এর মডেলের পরে। 19 এর মডেলের পরবর্তী মডেলগুলো কিন্তু হ্যাঁ, তো এই মডেলগুলো বলতে এরপর আবার আপনি মনে করেন সাপোজ আপনার একটা মডেল পছন্দ হয়েছে যেটা 55 লাখ বা 50 লাখ, ঠিক আছে, তখন আপনি এই 30 লাখের সাথে প্লাস করে আপনি নিজের টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। এই 30 লাখ যে নিলেন, এই জিনিস কিছু কিছু হাস্যকর জিনিস ওরা পাস করাই নিছে। এটা হচ্ছে কি এরকম মনে করেন 30 লাখ টাকা দিয়ে আপনি গাড়ি ক্রয় করলেন, এটার মেইনটেনেন্স বাবদ আপনার 50,000 টাকা দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তো গভর্নমেন্ট অ্যাকচুয়ালি তাকে প্রায় 60 লাখ না 62 লাখ টাকা মানে ফিজিক্যালি দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনার সুদ হবে কত 16-17 টাকা, অনেকে 6-7 টাকা। এরপর সাপোজ গাড়িটা ক্রয় করে এনে কেউ মানে সাপোজ সে আল্লাহ না করে সে মারা গেল, এই লোন আবার মানে পে করতে হবে না। মানে নরমালি কি লোনটা যদি পে না করে আপনার জিপিএ বা আপনার পেনশন থেকে কেটে নেওয়া যাবে, কারণ 5 বছর পরে তো পেনশন হবে। কিন্তু এটা তারা এমন ভাবে পাস করে নিছে যে এখান থেকে কোনো এটা কোনো হিট করবে না, এটা মাফ মকুফ করা হবে, ঠিক আছে, ওইভাবে এটা পাস করাই নেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা তো সবাইকে প্রাপ্য, কারণ একই মানে আপনি যে কোশ্চেনে আপনাকে 1000 মানে হ্যাঁ বলেন বলেন। আমি বলেন স্যার একটা গাড়ি থাকলে তার এগেইনস্টে প্রতি বছর 1 লক্ষ টাকা করে তাকে দিতে হবে, মানে প্রতি বছর মেইনটেনেন্স না না, প্রতি বছর গভর্নমেন্ট আরো 50,000 করে দিবে। না না, যেটা ওই যে গাড়ি থাকলে অফিশিয়াল গাড়ি থাকলে না না না, হ্যাঁ হ্যাঁ মেইনটেনেন্স করো। আচ্ছা, যদি উপসচিব বা তার উপরে কেউ গাড়ি কিনে সেক্ষেত্রে তাকে ড্রাইভার দেওয়া হবে না, তাকে তেল খরচ দেওয়া হবে না। এই 50,000 টাকার মধ্যে তার ড্রাইভার প্লাস হচ্ছে আপনার তেল খরচ এটা মেইনটেইন করে নিতে হবে, বা একদমই গাড়ি মেইনটেনেন্স সহ, তাহলে তো সরকারের লাভই হচ্ছে। তাকে যদি সরকারি গাড়ি দিতে হতো সেখানে ড্রাইভারের এই দিতে হতো, বেতন দিতে হতো, তেল খরচ দিতে হতো, মেইনটেনেন্স খরচ দিতে হতো, এটাই 50,000 বেশি হতো না? পরে ভাই কোনো না কোনো প্রজেক্টে গাড়ি এনে সেটা ইউজ করে ভাই। না এখন হইছে কি, যদি সে ঋণে গাড়ি কিনে তাহলে সে কিন্তু সরকারি গাড়ি ব্যবহার করতে পারবে, কিন্তু করে তো প্রজেক্ট থেকে টান দিয়ে গাড়ি করলেও তারা এটা তো এম পাস করে দিছে। যদি করে মানে আমি বলতেছি না 50,000 পাবে, তারা সাপোজ গাড়ি কিনলো, গাড়ি কিনে ওয়াইফ ইউজ করতেছে, বাচ্চারা ইউজ করতেছে, এখন সে আবার সরকারি গাড়ি ইউজ করে, তখন তারাও এটাতে বৈধ করাই নিছে 25,000 টাকা পাবে। বুঝতে পেরেছেন? কিন্তু আপনার ইন্টারেস্ট রেট কত, মানে কত টাকা দিতে হয় জানেন? মাত্র 6 থেকে 7,000 টাকা মাসে ইনস্টলমেন্ট দিতে হয়, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট সহ কাটাই নিয়ে যাচ্ছে। দিতে দিতে আপনার যখন লাইফ মানে গিয়ে শেষ হবে, চাকরি শেষ হবে, তখন এই চাকরির এভারেজ রেট ধরে ভাগ দিয়ে 12 মানে মনে করেন সাপোজ তার চাকরি আছে আর 20 বছর, ঠিক আছে, 20 বা 15 বছর, 15 ইনটু 12 মাস, টোটাল অ্যামাউন্ট 30 লাখ ডিভাইডেড বাই নাম্বার অফ মান্থ দিয়ে ভাগ দিয়ে সেটা তারা ওইভাবে টাকাটা পে করতেছে। ইনস্টলমেন্টটা অনেক লিটল অ্যামাউন্ট আসে, যেটা এটার ভিতর থেকে ক্যালকুলেট। কিন্তু এটা দেখেন আমি এই কারণে বলতেছি, কারণ একই আনসার স্ক্রিপ্টে আপনিও সিট ফর দ্য এক্সাম, সেও সিট ফর দ্য এক্সাম, তার ভাগ্য গুণে হয়তো বা 1-2 মার্ক বেশি হওয়ার কারণে সে ওই ক্যাডারে বিলং করে ফেলছে, তো তার কারণে কি সে এই ধরনের প্রাপ্য? এটা কি মানে আসলে সামঞ্জস্যতা? ঠিক আছে। এবং দেখেন এই ফাইভটা যে সেক্টরে মুভ করেছে, লেজিসলেটিভে মুভ করেছে, ওরাও ওদেরটা নাম ঢুকিয়ে নিছে। বুঝতে পেরেছেন আপনি বিষয়টা? তাহলে আপনারা কেন প্রাপ্য না এটা? বুঝতে পেরেছেন? এইগুলা নিয়ে এখন কথা হচ্ছে যে এইগুলার কারণে কিন্তু সরকারের ব্যয় অনেকটা বেড়ে গেছে এই সেক্টরগুলো, ঠিক আছে। কারণ এই লোনটা কিন্তু এই যে আপনারা কিন্তু আইনা দিচ্ছে গভর্নমেন্ট কি ইটসেলফে তার কাছে কি টাকার গাছ আছে যে ইয়ে করবে, কারণ সে তো এই লোনটা 10% ইন্টারেস্টে ব্যাংক থেকে আনতেছে, 5% মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ওই যে সুদের যে পার্সেন্টেজ দেখাচ্ছি পার্সেন্টেজ বহন করতেছে, আর 5% ব্যক্তি বহন করতেছে। বুঝতে পেরেছেন? তো এটা তো আপনার আমার ট্যাক্সের টাকাই, বাট এটা মিসম্যানেজমেন্ট হচ্ছে, এই জিনিসটাই বলা হচ্ছে। মোটরসাইকেল আগে ছিল 1 লক্ষ টাকা, এটা 1,40,000, মাইক্রোবাস 52 লাখ, আর অ্যাম্বুলেন্স 54 লাখ টাকার মধ্যে ভ্যাট ট্যাক্স সহ ক্রয় করতে পারবেন। এগুলো একটু দেখে নেবেন, সমস্যা নাই, আমি মেইন জিনিসটাতে যাচ্ছি। এখন 2017 সালে আপনাদের এই যে নববর্ষ ভাতা চালু করেছিল, ঠিক আছে, কিন্তু একটা সময় 2015 পূর্বে নিয়মটা কি ছিল? আপনি 100% পেনশন সমর্পণ করে পুরো টাকাটা, ওই যে বলে না পেনশন সেল করে দিয়ে পুরো টাকাটা নিয়ে নেন, তখন যখন নিয়ে নেন পুরো টাকাটা, তখন ওই ব্যক্তিটা কি কি জিনিস প্রাপ্য হয় জানেন? সাপোজ সে পেনশন সেল করে দিচ্ছে, সে কি পায় মাসে মাসে, আর বছরে কি পায়? সে শুধু পায় 1500 টাকা হইছে গিয়ে চিকিৎসা ভাতা,
আর সে তার বয়স যদি 65 ঊর্ধ্ব হয় তখন সে 2500 টাকা করে পায় চিকিৎসা ভাতা। আর যে ঈদগুলা হয় না বোনাস ফেস্টিভ্যাল, বোনাস কিন্তু ঠিক ছিল, ওরা কিন্তু ওদের বোনাসটা পায়, ঠিক আছে। এবং নববর্ষ ভাতা যখন চালু করলো, এটা তো এটাই বলা হয়েছে যদি সে সমর্পণ না করতো তাইলে যে হারে প্রাপ্য হইতো ওই হারে আবার নববর্ষ ভাতাটাও অ্যাড হয়েছে। এরকম ভাবে সরকার একটা প্রজ্ঞাপন জারি করে করেছে। কিন্তু পরবর্তীতে আরেকটা প্রজ্ঞাপন জারি করেছে কি, ওই যে 15 বছর হইল, মানে সাপোজ সে 10 সালে সেল করে দিয়েছে, তাহলে সে 25 সাল থেকে তার আবার পেনশন, পুনরায় পেনশন চালু হবে, কিন্তু সে কিন্তু এরিয়ার পাবে না। বুঝতে পেরেছেন? এই 10 থেকে 15 সে কিন্তু কোনো এরিয়ার পাবে না, ঠিক আছে, এভাবে প্রাপ্য হবে। এটা গেল, এটা এটা তো আইবাস প্লাস ক্লাসে বলতে জন্য এটা জানেন। আচ্ছা, এই হারটা আপনাদের যেহেতু রিসেন্ট কিছু প্রজ্ঞাপন জারি করেছে, আপনাদের হয়তোবা ওই যেটা দিয়েছে হ্যান্ডবুক দিয়েছে, এটাতে আপডেট নেই, আমি এটা রেখে যাব, ঠিক আছে। রিসেন্ট প্রজ্ঞাপন জারি করেছে, আপনাদের কোর্স শুরু হওয়ার পরে এই প্রজ্ঞাপনটা 29 জানুয়ারি জারি করেছে, বুঝতে পেরেছেন? তো এই কারণে আমি এটা এখানে ইনকর্পোরেট করতে পারি নাই। 2025 এ 15 লক্ষ টাকা। সাপোজ পূর্বে জানেন মানে এই অনেক কিছু স্ট্রাকচারার ছিল না, ওই লোকগুলাই বুদ্ধি দিয়েছে, এখান থেকেও ফাইন্যান্সিং করেছে, ঠিক আছে। এই যে মনে করেন 2015 তে আপনার বেতন সাপোজ এখন কত 22,000 টাকা স্কেল, ঠিক আছে। সরকারি বাজেট আমি আগে বলেছি যে 5% বা 10% ইনক্রিজ করে থাকে, মানে এই জিনিসগুলো আপনাদের 5% ইনক্রিজ করে না, কিন্তু হঠাৎ করে এমন কি ঘটলো যে আপনার বেতন 44,000 টাকা হয়ে গেল, মানে 11 থেকে কিন্তু 22 হয়েছে। যদি বলা হয় আগামী জুলাই থেকে আপনার বেতন মানে 44,000 টাকা, এই ফাইন্যান্সিংটা কোথা থেকে আসবে? এটা কিন্তু একটা চৌবাচ্চার অঙ্কের মতো, যে কেন একদিকে এদিকে ইমপ্যাক্ট ফলাইছে, আরেকদিকে অন্যদিকে ইমপ্যাক্ট ফলাইছে, ঠিক এখানেও একটা ইমপ্যাক্ট ফলানো হয়েছে। কিভাবে? আপনার 2015 তে বলা হলো, সার্কুলার জারি করলো যে ঠিক আছে তাহলে আপনি 50% পেনশন নিতে পারবেন, 50% জমা রাখতে হবে, মানে বাধ্য করে দিছে। এটা আবার কিছু কনসিকুয়েন্সে ঘটেছে, কারণ এশিয়ান কান্ট্রির পিপল অনেকটা লোভী, যার কারণে তারা পুরো টাকাটা নিয়ে কিছু লোভনীয় অফার আসে, ফিনান্সিয়াল অফার নিয়ে আসে, পুরো টাকাটাই ওর কাছ থেকে নিয়ে যায়, মানে সাস্টেনেবিলিটি না দেখে ওই জায়গায় ইনভেস্ট করে। এর মধ্যে সিপিডি একটা রিসার্চ করেছে 2009-10 দিকে শেয়ার মার্কেট ক্র্যাশ, ডেস্টিনি থেকে শুরু করে যত ফিনান্সিয়াল অর্গানাইজেশন গজিয়েছিল তাদের টাকাটা কিন্তু নিয়ে নিয়েছে, ঠিক আছে। হয়তোবা তার বড় ছেলে বা ছোট ছেলে তাকে যেভাবে হোক বুঝিয়েছে, সে কিন্তু নিঃস্ব হয়ে গেছে, তার কিন্তু এটার উপরেই ডিপেন্ডেন্সিটা আছে। তারপর থেকে সাজেশন করলো যে গভর্নমেন্ট পেনশন মানে পেনশন ভাতাই দিবে, পেনশনের অর্ধেক টাকাটা তার কাছে রাখবে একটা ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্ট হিসেবে, বাকি অর্ধেক টাকা আপনারা মাসে মাসে ভাতা হিসেবে দিবেন। এই যে আমাদের একজন ডিরেক্টর চলে গেলে অর্ধেক বিক্রি করলো, মানে অর্ধেক যখন আমরা দিই তাও 72 লাখ টাকা আসে, 72 থেকে 75 লাখ টাকা। এখন যদি তাকে পুরোটা দেওয়া হইতো তাহলে কত দেওয়া লাগতো, মানে 1.5 কোটি টাকার মতো। এই যে 70 লক্ষ টাকা গভর্নমেন্টের কাছে রেখে, গভর্নমেন্টের লিকুইডিটি বাড়ছে কিনা? গভর্নমেন্ট এদিক দিয়ে লিকুইডিটি বাড়াইছে, এদিক দিয়ে আপনার বেতন ইনক্রিজ করে দিয়েছে, টাকা কিন্তু এটাই আপনার সামনে, জাস্ট আপনার চোখের লোশনটা ঘুরিয়ে দিয়েছে। ফাইন্যান্সিংটা তো রাতারাতি এমন কিছু না মানে যে করে ফেলতে পারবে, বুঝতে পেরেছেন? এরকম ভাবে মেকানিজম ডেভেলপ করে। তারপর এই যে ইন্টারেস্ট রেট, আপনি জিপিএফ এ 25% জমা করে করে যাচ্ছেন, আপনার যত অ্যামাউন্টে জমা হয়তো এটা পুরোটার উপরে মানে তার 13% করে দিতে থাকতো পর্যায়ক্রমিক ভাবে। আগে সিস্টেমটা এরকম ছিল, কিন্তু এখন স্ল্যাব করে দিয়েছে যে আপনারা তো এখন জমা রাখতেছেন সর্বোচ্চ মনে হয় 8 এর নিচে, 8 লাখ 7 লাখের নিচে আপনাদের জিপিএফটা জমা আছে, এর বেশি তো আর জমা নাই। মানে এখন যে মানে 25% করে কাটাচ্ছে 22,000 বা 25,000 আপনাদের তো নতুন চাকরি, মানে 3-4 লাখ 2 লাখ টাকা এরকম হবে না, ঠিক আছে, একবারে নতুন 4-5 জনের হবে। এই যে মনে করেন আপনারা যে জমাচ্ছেন এটা 15 লাখ পর্যন্ত সরকার দিবে 13% করে, 15 লাখের উপরে যখন হয়ে যাবে ফিগারটা 15 লাখ থেকে 30 লাখ পর্যন্ত, সাপোজ আপনার 23 লাখ টাকা জমা আছে, প্রথম 15 লাখের উপরে 13%, বাকি মানে 8 লাখের উপরে 12%। তারপর যখন মনে করেন সাপোজ আপনার 35 লাখ হলো, প্রথম 15 লাখের উপরে 13, তারপর পরবর্তী 15 এর উপরে 12, আর বাকি 5 লাখের উপরে 11%। এখানে আপনার কাছে 1% মনে হলো 21 লাখ এমপ্লয়ির এই ফিগারটা কিন্তু বিশাল ছিল। 2005 এর আগে এটার অবস্থা আরো খারাপ ছিল, মানে এই জিপিএফ এ আপনি চাইলে এখন থেকে 5 থেকে 25% একটা স্ল্যাব করেছিলেন,
পুরোটাই রেখে দিতে পারে। এন্ড করাপ্টেড যে এরিয়াগুলো ছিল তারা পুরোটাই রেখে দিত, বেতন আর উঠে দিত। এন্ড গভর্নমেন্ট তো সুদ বহন করতে করতে জান বাড়িয়ে দিত। বুঝতে পেরেছেন? টাকাটা বাইরের কান্ট্রি করে, যেমন আমেরিকাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, আপনাদের জিপিএফ এর বা প্রভিডেন্ট ফান্ড মানে আপনি পেনশনের জন্য পেনশন ফান্ড ম্যানেজমেন্ট নামে তারা আলাদা ফান্ড তৈরি করে। এটা কিন্তু উইদিন মানে পরিচালন বাজেট থেকে দেওয়া হয় না, কিন্তু আমাদের এই 2,97,000 কোটি টাকার মধ্যেই এইটার ইন্টারেস্টও আছে, ওই পেনশন হোল্ডারদের পেনশনও আছে। বুঝতে পেরেছে? এই জিনিসগুলা মেকানিজম আরো ডেভেলপ হবে, এই কারণেই তারা ওই দিকে মুভ করতে চাইছে, কিন্তু রাতারাতি মুভ করা পসিবল না এই অর্থে, কারণ আপনি 22,000 টাকায় স্যালারিতে ঢুকতে মানে 30,100 করে অথবা ফার্স্ট ক্লাসের কারণে দিচ্ছে, নবম শ্রেণীতে নিয়োগপ্রাপ্ত সরাসরি নিয়োগের কারণে। আর ডাক্তার প্রফেশনে থাকলে তারা এক্সট্রা একসাথে তিনটা এক্সপেরিমেন্ট পায়। কিন্তু এই সেম প্রফেশনে আমার পার্শ্ববর্তী কান্ট্রি যেটা ইন্ডিয়ার মানে সাজেশন নিয়ে এসেছিল, কিন্তু 57,000 স্যালারি, মানে আপনার নবম গ্রেডে 57,000। তাহলে তার জিপিএফ সিস্টেম ভিন্নতা হলে সমস্যা নেই, কারণ নগদে যা পাবেন তাই তো লাভ। ঠিক আছে? কারণ আজকে 2008 সালে যখন 1,000 টাকার নোট ছাপানো হয়, 26টা 1,000 টাকার নোট হলে আপনি এক ভরি গোল্ড কিনতে পারতেন। 2024 সালে এসে 142টা নোট নিয়ে যেতে হচ্ছে আপনাকে। ইনফ্লেশনটা কোথায় গেছে দেখছেন? ঠিক আছে? 2015 তে আপনি 40টা নোট হলে কিনতে পারতেন, 2015 তে যেটা সার্কুলার জারি করেছে। 2015 থেকে বেতন বাড়তে বাড়তে, যারা আমরা 16 তে জয়েন করেছি, বেতন বাড়তে বাড়তে কত হয়েছে মনে করেন 8 বছরে 5 40, আর কিছু কিউমুলেটিভ হারে না 50%। ঠিক আছে? 40, এখন 40 থেকে 1 লক্ষ টাকা কিন্তু বেড়ে গেছে, কিন্তু আমার বেতন কত বাড়ছে আলটিমেটলি? বুঝতে পেরেছেন? তো এইটার এই কারণে গোল্ড আর ল্যান্ড এই ডেভেলপিং ভোলাটাইল ইকোনমিতে সবচেয়ে সাস্টেনেবল এবং স্টেবল মানে ইনভেস্টমেন্ট। আপনি এই মানে ইনফ্লেশনের সাথে সাথে হাঁটতে পারবেন যদি গোল্ড আর ল্যান্ডে আপনার বিনিয়োগ থাকে। আপনি পুরো কিন্তু আমরা যদি বিক্রি করতে যাই 20% দেব, না তারপরেও লস নাই, তারপরেও আপনার এমন কোনো সাস্টেনেবল ইনভেস্টমেন্ট নাই। ম্যাডাম গোল্ডের বিস্কুট কিনবেন, আপনি ইনফ্লেশন হলেও আপনারা এই যে বছরে ওভারঅল অ্যাক্টিভিটিস করেন, মানে এটা লাইফ লং আপনার শিক্ষা, এটা অর্গানাইজেশনাল অ্যাসপেক্টে হোক ব্যক্তি অ্যাসপেক্টে হোক, আপনার কোনো সম্পদের পরিবৃদ্ধি ঘটে, মানে ফিনান্সিয়াল অ্যাসেট হোক, এটা মানে এটা ল্যান্ড হোক গোল্ড হোক, আপনার প্রত্যেক বছরে যদি সম্পদের পরিবৃদ্ধি ঘটে তাহলে আপনি গেইনার। আর যদি না ঘটে, মানে আপনি সাপোজ এই পুরো বছর অ্যাক্টিভিটিস করে 1 ভরি গোল্ড কিনতে পেরেছেন, তাইলে আপনি সম্পদের পরিবৃদ্ধি গেইনার করে, বা এক কাঠা জমি রাখতে পেরেছেন, সম্পদের পরিবৃদ্ধি কি ঘটাতে পারে? কিন্তু এই ডেভেলপিং ইকোনমিতে সো ডিফিকাল্ট, মানে সম্পদের পরিবৃদ্ধি ঘটাতে পারে, আপনি পকেট থেকে টাকা নিয়ে যাবে, এমন কিছু পলিসি ওরা সেট করবে, যেমন সাপোজ গভর্নমেন্টের এখন টাকার দরকার, ও সাদা কাগজ ছেড়ে দিবে, আপনি টাকা আপনার পকেট থেকে নিয়ে আসবে, বাধ্য আপনি টাকা দিতে। আপনি মনে করেন ব্যাংকে আপনি টাকা রাখতে মনে করেন সাপোজ আপনাকে 8.5% বা এরকম দিচ্ছে, সরকার পলিসি গ্রহণ করলো কি যে 3 বছর টাকাটা আপনি উঠাইতে পারেন ট্রেজারি বন্ড, বা 5 বছর, এটি ডেভেলপিং অ্যাক্টিভিটিজের জন্য গভর্নমেন্টের টাকার দরকার। ঠিক আছে? বলে যে 15% ইন্টারেস্ট করে দেওয়া হইব, কিন্তু টাকাটা আপনি 3 বছর পরে পাবেন, মানে ইন্টারেস্ট সহ, চাইলে এমন ভাঙাইতে পারবেন না। তখন কিন্তু আপনি ঘরে যা টাকা পয়সা আছে সব দিয়ে ফেলে রাখবেন, গভর্নমেন্ট আপনার কাছ থেকে পলিসি সেট করলে আপনার পকেট থেকে টাকা আনার কোনো বিষয় না। ঠিক আছে? এবং গোলগুলা পর্যন্ত নিয়ে আসতে পারবে, এটা কুরিয়ার ইকোনমিতে ঘটছে। 227 টন গোল্ড ওরা নিয়ে আসছিল, যখন আমাদের যে কান্ট্রি সিচুয়েশন 40 বছর ব্যাকে যদি যাই, ওদের কান্ট্রি সিচুয়েশনটা এরকম ছিল। হ্যাঁ, আইএমএফ এর সাথে বাইরের কান্ট্রিতে লোক পাঠানো, যেটা আমাদের এখন হচ্ছে, বাইরের কান্ট্রিতে ম্যানুফ্যাকচারিং করে গার্মেন্টস এক্সপোর্ট করা, এই রেমিটেন্সের এরকম প্রবাহটা ছিল। যখন ডেভেলপিং অ্যাক্টিভিটিস করতে গিয়ে তাদের প্রচুর টাকা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ঋণ হয়ে গেল, তখন তার টাকার দরকার। বাইরে যে কান্ট্রি বর্ডারের বাইরে আপনার যে টাকাটা 1000 টাকার নোটটা, এটা কিন্তু অচল। ঠিক আছে? বা ডলারটা কিন্তু স্পিডে দৌড়াবে, 197টা কান্ট্রিতে দৌড়াবে। আরেকটা জিনিস দৌড়াবে, এটা কি জানেন? গোল্ড। তো তারা কি করছে, টাকা ছাপাইয়া জনগণ থেকে গোল্ড নিয়ে নিছে। এখন সাপোজ বললো যে 1,50,000 টাকা করে দেওয়া হবে, যা গোল্ড আছে গভর্নমেন্টের করে জমা হবে, সমানে দিব না মানুষজন, এই গোল্ডগুলো নিয়ে এই তারা ঋণ পরিশোধ করছিল, কান্ট্রি ইকোনমিটা ওরা ওইভাবে গ্রো আপ করছে। ঠিক আছে? তাইলে এটা তো বুঝতে পারছেন
ইন্টারেস্ট রেট, এটা একটু খেয়াল রাখবেন, কারণ এটা আপনাদের জন্য খুব দরকার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। কারণ আপনি লিটল অ্যামাউন্ট অফ স্যালারি দিচ্ছে, ৭৮,০০০ টাকা ফার্স্ট গ্রেডে বিলং করে, এটা কিন্তু আসলে তেমন বেশি কিছু না। হয়তোবা ওই পদগুলো বিলং করে হয়তোবা অনেক কিছু তারা করে ফেলে অন্যভাবে, ঠিক আছে। এই কারণে গভর্নমেন্ট বলতেছে এখান থেকে আপনাকে মুনাফা দিচ্ছে, যেহেতু আপনি গভর্নমেন্টের হয়ে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করতে, মানে 25 বছর আপনি কাজ করতে বাধ্য। কারণ আপনার 3টা রিজন স্যার আমি পড়াবো এটা, আপনি না হলে 25 বছর আগে কিন্তু আপনি চাকরি থেকে মানে পেনশন সহ যেতে পারবেন, যদিও বলে 5 বছরের পেনশন, ঠিক আছে। করতেছে 15 বছর, কিন্তু এগুলাতে পলিসি লেভেলে অনেক হিট করতে হবে। কেন হিট করতে হবে? আপনি যদি চলে যান আপনার জায়গাটা খালি হবে, এটার জন্য আপনার জায়গায় কিন্তু আরেকজনকে ইন করাতে হবে, ল্যাটারাল এন্ট্রি বলি আমরা। মানে আপনি স্টাইল একটা লেডারের আপনি নিচে অবস্থান করবেন, আপনি একটা সময় উঠবেন, বাট আপনি মাঝখান থেকে চলে গেলেন, মাঝখানে কিন্তু আপনার নিয়োগ দেওয়ার কোনো পলিসি নেই, বুঝতে পেরেছেন? এই নিয়োগ দেওয়ার পলিসি হিট করতে হবে। তারপর আমি বলতেছি 2033 সাল পর্যন্ত আপনার এই দেখছেন ইন্টারেস্টের বিশাল লোন টানতে হবে। তো এই মুহূর্তে আপনি যদি 15 বছর চলে যান, আপনার তো টাকা গুনে টাকাটা দিতে হবে, ক্যাশ টাকাগুলো। গভর্নমেন্টের কি সম্ভব আদৌ? কিছু কিছু পলিসি মানে এগুলো সেট করা সো ডিফিকাল্ট। আপনাদের তো যৌক্তিক বিষয় আনতে হবে, সব কিছু পলিসি সেট করে আলটিমেটলি তো বেলা শেষে টাকা যখন ফাইন্যান্সের কাছে আসবে বিষয়টা, মানে আর্থিক বিষয় দেখাচ্ছে, যখন আপনাদের মহর্গটা এখন ফাইন্যান্সের মধ্যে আসে, ঠিক আছে, 5% এখন হয়তোবা এখানে কিছু পলিসি লেভেলের যারা কাজ করে তাদেরকে হয়তোবা এখানে কম মোটিভেটেড করা হয়েছে, যার কারণে ফাইলের গতিও কম মুভ করতেছে, বুঝতে পারতেছেন তো? ৭,৮০০ আর ৪,০০০ এখানে কিন্তু একটা বিশাল, তারা চাইছিল যে 20% হলে তো ৭৮ মানে হ্যাঁ, পে স্কেলটা ঘোষণা করলে পে স্কেলটার সাথে আবার পেনশন জড়িত। এই যে এখন যদি মর্গ ভাতা দেয় 20%, এটার উপরে কিন্তু আপনার ইয়ে দিতে হবে, পেনশন দিতে হবে। এখন বাড়ার আপনার কান্ট্রি সিচুয়েশন দেখছেন, অবস্থা তো খুবই খারাপ। 33 এর পরে মানে আপনার ইকোনমি খুব ভালো হবে জানেন, 33 এর পরে বাংলাদেশের ইকোনমি অনেক অনেক রিভার্স হবে, কারণ ইন্টারন্যাশনাল যত লোনগুলো আছে মোটামুটি দেওয়া শেষ হয়ে যাবে 24 থেকে 33 পর্যন্ত। যদি আবার ঋণ পলিসি গ্রহণ না করে, এমন ঋণ গ্রহণ করতে হবে যেটা আপনি আজকে ঋণ নিয়ে কালকে আপনি রেভিনিউ জেনারেট করবেন, এরকম ঋণ গ্রহণ করতে হবে, ঠিক আছে। আইএমএফ এর প্রেসক্রিপশন যারাই দিছে পর্যন্ত তারাই মনে করেন শেষ। আচ্ছা, এই জিনিসটা আপনাদের একটু জানা থাকা ভালো, কারণ টাকা যদি জানা থাকেন রুলসগুলা, আপনি টাকা বের করতে পারবেন। যখন কোভিড হয়েছিল, কোভিডের সময় আপনারা অনেকগুলা মানে আপনারা হয়তো নতুন জয়েন করেছেন, অনেকগুলা সেমিনার বা ইয়েতে কিন্তু অনলাইনে অ্যাটেন্ড করে, অনলাইন জুমে অ্যাটেন্ড করেছি। 2018 তে সার্কুলার যে জারি করে, যেমন আপনারা এখন ফিজিক্যালি কখনো যান কোনো সেমিনারে, তখন আপনারা 1000 টাকা দেন না, মানে 900 টাকা দেয় আপনারা, ঠিক আছে। এই সবগুলা ফি ঠিক থাকবে, কিন্তু আপনি 6.5 যদি জুমে অ্যাটেন্ড করতেন, জুমে অনেক কিছু অ্যাটেন্ড করেছে অনেকে কিন্তু পায় নাই, শুধু আর্থিক বিধি না জানার কারণে, ফিনান্সিয়াল রুলস না জানার কারণে এই টাকাটা তো অ্যাডভান্স নিয়ে নেয়। তার মানে আপনি আজকে অ্যাটেন্ড করতেছেন, এই টাকাটা কিন্তু যে উদ্যোক্তা সংস্থা তারা এই ফিনান্সিয়াল যে অর্থ মন্ত্রণালয়ের সার্কুলারটা ডান পাশে রেখে বাম পাশে নোট লিখে কিন্তু আপনার এতজন পার্টিসিপেট করবে, টাকাটা অগ্রিম নিয়ে নেয়, তারপরে তো আপনাকে ক্যাশ দিয়ে দিচ্ছে। যদি রুলস না জানে সে কিন্তু বার করতে পারতেছে না, তার মাথার মধ্যে ঢুকে রয়েছে জুম মানি টাকা নেই, ঠিক আছে। অনেকে আবার দেয় না, বুঝতে পেরেছেন, অনেকে সার্টেন টাইমে অনেকে পায় না। তো এখানে দেখেন সেমিনার ওয়ার্কশপে অংশগ্রহণকারী অর্ধেক হারে সম্মানই পাবে, এটা তো বুঝতে পারছেন। পার্টিসিপেন্ট হিসেবে আপনি 900 পাওয়ার কথা এখন 450 পাবেন, আর বাকিগুলো সবে মূল প্রবন্ধ উপস্থাপক, কিনোট স্পিকার, আর সেমিনার বা ওয়ার্কশপ অ্যাঙ্করিং যে করবে সঞ্চালক, সেমিনার ওয়ার্কশপে সহায়তাকারী সম্মানী থাকবে। আর এটা এই রেটটা একটু আমি দেখাচ্ছি, 2018 সালে যে রেটটা জারি করেছে এই রেটটা সেম থাকবে, শুধু এই 1000 টাকাটা 500 হয়ে যাবে। এখানে মূল প্রবন্ধ উপস্থাপক 3500, মূলত কি অ্যাকচুয়ালি সে 3500 পাবে না কত পাবে? 1750 টাকা পাবে। এটা 3150 টাকা, মানে 10%। এটা যদি আপনি কখনো আপনাকে বলা হয় যে ফাইলার আপনার বস আপনাকে বললো যে আপনি একটা সেমিনার ইয়ে করেন, সেমিনার অর্গানাইজ করে একটা বাজেট করে নিয়ে আসেন,
এখন আপনি হয়তো বা এর উপরে ডিপেন্ডেন্ট হবেন, এও যে থাকবে, কিন্তু আপনি যখন এজ এ অফিসার এরকম রুলস যে আছে এই রুলটা যে সে মানছে কিনা, তখন আপনি কিন্তু এই জিনিসগুলো, এই কারণে ফাউন্ডেশন ট্রেনিংটাতে আপনাকে উদ্বুদ্ধ করে যে আপনি একটা সাইন অফ অথরিটি দেখার আগে, সাইন দেওয়ার আগে অন্ধবিশ্বাসে এই জিনিসগুলো মেইনটেইন করে দিছেন না, তখন আপনাকে কিন্তু সে ইভালুয়েট করবে। যখন আপনি সবকিছুই সে দিছে, শেষের দিকে সে একটু মানে ঝামেলা করছে, সে বুঝতে পারে না, আপনি একটা যখন ক্রেডিটেটে লিখে দিবেন তখন কিন্তু আপনাকে ওইভাবে মূল্যায়ন করবে, না হলে সে বলবে আমি তো সার্ভে চালাই, বুঝতে পেরেছেন, তার ভিতরে এরকম একটা গ্রুম আপ করবে। বাট এই জিনিসগুলো যে আছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের ওয়েবসাইটে, আমি এই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, ঠিক আছে? এই মূল প্রবন্ধ উপস্থাপক এবং এটার অ্যাডজাস্টমেন্টটা যখন দিবেন, এই যে সে তো সাইন করে দিবে 3150 টাকা, বাকি 350 টাকা কি করবে? এটা ওই যে আমরা সোনালী ব্যাংকে এই চালানের মাধ্যমে আমরা জমা দেব, বা ডাইরেক্ট জমা দিয়ে দেব, এবং চালানের কপিটা ওর কপি 3150 আর 350 এটা দিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেব, একবারে সহজ। আর যখন কোনো অ্যাডভান্স নেবেন ফিনান্সিয়াল রুলস অনুযায়ী 15 দিনের ভিতরে এটা অ্যাডজাস্টমেন্ট দেওয়ার নিয়ম। কোনো একটা সময় যদি আপনাদেরকে বলা হয় তদন্ত করার জন্য, হস্ত মজুদের প্রচুর আপনারা তদন্ত পাবেন, ফিনান্সিয়াল রুলস হইছে 15 দিন পর্যন্ত সে যদি টাকাটা বেশি রাখে তার ইয়াতে, তখন তাকে ফিনান্সিয়াল রুলস অনুযায়ী হস্ত মজুদের অফেন্স করতে পারবে, ঠিক আছে? তো এই যে সেমিনার বা ওয়ার্কশপ কর্মচারী সম্মানী, যে আপনাদের ক্লাসরুমে আছে না একজন মানে সাবজেক্ট দিচ্ছে না ডেইলি 500, এরকম সেমিনারে যদি থাকে এরকম 3 জন রাখতে পারবেন, তার 500 করে 3 5 1500 দিতে পারবেন। আলোচকের সম্মানী 2500, রেপুটিয়ার সম্মানী, রেপুটিয়ারটা বোঝেন তো না, যে মনে করেন একটা সেমিনার হচ্ছে, দুইজন দেখবেন পাশে বসে লিখতেছে, সে কিন্তু এই যে সেমিনারে যে যা বলবো এগুলা কিন্তু আবার প্লেস করবে, তখন এই লেখার জন্য তাকে 2000 মানে কিন্তু 1800। সম্মানী যেখানে থাকবে এখানে 10% সোর্স ট্যাক্স উৎসেক করে। আর ইন হাউস ট্রেনিং এরটা আবার ডিফারেন্ট। ইন হাউস ট্রেনিং হইছে কি প্রশিক্ষকদের সম্মানী, ওই যে আপনি 60 ঘন্টার জন্য ইন হাউস ট্রেনিং করেন না, তখন যে ট্রেনার যদি যুগ্ম পরিচালকের উপরে হয়, জানেন যুগ্ম সচিবের উপরে হয়, তখন 8000 টাকা, ঠিক আছে? যুগ্ম সচিব মানে তো গ্রেড কত 4 গ্রেড 3 হলে 2500 টাকা, আর উপসচিব তার নিচে হলে 2000 টাকা, আর প্রশিক্ষণীদের ভাতা 600 টাকা। দেখেন সেমিনার হলে কিন্তু ডিফারেন্ট। সেমিনার মানে কি, ইউ ডিসিমিনেট সামথিং টু আদার্স, মানে আউটসাইড অফ দ্য বর্ডার, তখন আপনি কিন্তু 1000 টাকা নিতে পারবেন। বাট ইন হাউস ট্রেনিং হলে মানে অভ্যন্তরীণ প্রশিক্ষণ হলে তখন আবার 600। এই জায়গাগুলোতে ভুল করে থাকে। স্যার রেভিনিউতে তো নাই, এখানে তাও কিছু আছে। হ্যাঁ রেভিনিউতে আছে তো 600 টাকা দিতে হবে। এটা আছে তো 1200 1500 করে নিতে পারে। হ্যাঁ রেভিনিউতে নেওয়া যায় তো, রেভিনিউতে এই যে কোর্স পরিচালকের সম্মানী 1500 টাকা, আর কোর্স সমন্বয়কের সম্মানী 1200 টাকা। ইন হাউস তো রেভিনিউ টাকা দিয়ে করাবেন। এই যে দেখেন এই ফাইন্যান্সের সার্কুলার, এই যে দেখেন উপযুক্ত বিষয় মন্ত্রণালয় বিভাগ অধীনস্থ অধিদপ্তর দপ্তর কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিচালনার জন্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের এরপর আর কোনো অর্ডার হয়নি। আমি কিন্তু প্রত্যেকটা যেটা আপডেটেড অর্ডার দেখতেই তো পারছেন, আমি এই যে জানুয়ারি 29 এর অর্ডারটা নিয়ে এসেছি। আমি এখানে আসার আগে আপনাদের সকাল থেকে আমি আরো 2 ঘন্টা করে এসেছি, জানেন নতুন কোন অর্ডার আসছে কিনা। আমারটা এমন একটা টপিক, আমার সবসময় আপডেট থাকা লাগে, ঠিক আছে? কি মিনিস্ট্রি কাটতে পারে? আমাদেরকে বলছে যে ট্রেনিং ইনস্টিটিউট ওদের কাজে না 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 এই ব্যাখ্যা বলে তখন আপনি আবার লিখতেন এই অর্ডারটা দিয়ে, তাহলে কি অর্থ মন্ত্রণালয়ের অর্ডারের ভায়োলেশন নয় কি, মানে আপনি ওইভাবে উত্তর দিতেন, তখন সে কিভাবে ডিফাইন করতে। আপনি ডান পাশে এটা ডকুমেন্ট দিবেন অর্থ মন্ত্রণালয়, আপনি যখন লিখবেন বিশ্বভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ ইন হাউস ট্রেনিং এর সম্মানী, আপনার যে সাবজেক্ট রিলেটেড, যখন মিনিস্ট্রি অফ এমওএফ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের ওয়েবসাইটে গিয়ে নোটিসে আপনি এই অর্ডারগুলো পাবেন, ঠিক আছে? এই অর্ডারগুলো যখন আপনি প্রমাণক সহ আপনি যখন নোট লিখবেন, আমি মুখের কথা না, লিখবেন এবং প্রমাণক দিবেন, তখন ডিপেন্ড করা কিন্তু তার জন্য ডিফিকাল্ট হবে। এটা আমি একটু কথা বলি, এটা হচ্ছে যে মনে হয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকে তারা এই ধরনের একটা ফ্যালাসি আছে, যেমন সংরক্ষণশীল নীতি অনুসরণ করে বান্দরবানে আমাদের যে এফডব্লিউপি প্রশিক্ষণটা হয়,
হয়তো জানেন যে আপনারা বাইরে থেকে জেলা পরিষদের সাথে করে দেওয়া ওইখানে যে অর্থটা ইন্টিগ্রেটেড হয় ওইটার জন্য কিন্তু ইন হাউসে আমরা যেটা ট্রেনিং করা আমাদের কিন্তু টাকাটা বরাদ্দ ছিল, কিন্তু পরবর্তীতে যখন মানববন্ধন জেলা পরিষদ রিশিডিউল বাজেট চাইছে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে, তখন কিন্তু তারা এখানে দাবি করছে যে আপনারা কেন নেবেন বাধা নেবেন, কারণ আপনাদের কাজ হতো ট্রেনিং ইনস্টিটিউট, এইটা নিয়ে তারা এটা দেবে না এবং এইটা করে সংশোধিত বাজেট করতে আমাদের পাঠিয়েছে, কিন্তু এটা তো রুলসে নাই। তো তারা তো এটা যদি রুলসে এটা যদি নাই তাহলে তো আগের বার তো এটা ইমপ্লিমেন্টেশন হতো না, তাহলে আগের বার তারা কেন টাকা দিবে, কেন তখনও তো ইন হাউস ট্রেনারই ছিল। তো আমার মনে হয় যে মানে এটা মানে রুলসের বিষয় না, এটা মনে হয় যদি তারা আপনাকে বলে ম্যানেজ করতে পারে তাহলে আপনারা দিবেন। আমার মনে হয় যে ব্যাপারটা দেয় না। না ইনহাউস ট্রেনিং আছে, কিন্তু ধরো নিজস্ব আমরা তো নিজস্ব টাকাতেই আমরা পাই না, এটা বাইরে থেকে আমরা আমাদের দেয় না, কিছু ভিন্ন বিষয় তো আছে। আমার ক্লাস নিয়ে বলে আমরা তো ট্রেনার আমাদের কাছে ক্লাস নেওয়া হয় জন্য আগে সিনিয়রদের সাথে ছিল পরে মাঝখানে এক সময় এরকম এসে এটা বন্ধ করে গেছে, যারা আমরা ইনহাউস রিপোর্টে আমাদের ট্রেনার ক্লাস নেই নিপুণের জন্য যখন বাজেটটা করি, আপনি ইনহাউস প্রশিক্ষণের জন্য যখন টাকাটা ধরে থাকি আমরা প্রত্যেকটা করি, যেমন আমাদের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট বলেন, আমাদের যে কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ উন্নয়ন বাবদ যে কোডটা থাকে ওই কোডে বরাদ্দটা এটা কিন্তু বেটিং করে আনবে আপনাদের অথরিটি, তখন আপনি কোডে বরাদ্দ থাকবে তখন কিন্তু টাকা খরচ করতে পারবেন, প্রথমেই কিন্তু নিয়ে নিতে হয় এবার। আবার আপনি রিপোর্টে কিন্তু আবার আপনার প্রশিক্ষণ ইনস্টিটিউটের কারণে কিন্তু আপনি 30% এক্সট্রা এটা দিচ্ছেন না, ওইটা ডেপুটেশনের যদি থাকে তখন তাদেরকে দিচ্ছে। বলেন স্যার আপনাদের আমাদের এই যে এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে বিবিএসসি বলেন বা জি জি হ্যাঁ যদি কোনো সরকারি প্রতিষ্ঠান থাকে যদি ট্রেনিং করতে যায় হ্যাঁ সেক্ষেত্রে স্যার আমি যখন ক্লাস মানে আমরা যেহেতু ট্রেনিং আমাদের যখন যে স্যারের ক্লাস নিই ওনারা কি তখন ভাড়া পাবেন? হ্যাঁ পাবেন আমাদের তো স্যার যেহেতু সরকারি যেহেতু পাচ্ছে না হ্যাঁ এটা তো বলেই দিছে, এই স্যার অর্ডারে বলেই দিছে। স্যার এটা আপনারা লিখে আপনাদের অথরিটির মাধ্যমে জানান, অন্যরা যদি পেয়ে থাকে তাহলে আপনারা ওই যে প্রথমে বছরের প্রথমে মিটিং করে টাকাটা রেডি ফাইন্যান্সের একটা বিষয় আছে। আপনারা যদি এই কোডে বরাদ্দ না থাকে টাকা বা টাকা বাড়াতে চান যৌক্তিক কারণ দেখিয়ে, হ্যাঁ হ্যাঁ তখন আপনারা যৌক্তিক কারণ দেখিয়ে লিখতে হবে, তখন এই মিটিংটা করতে হবে। একটা হচ্ছে গিয়ে একটা কাজ করা যায় নভেম্বর ডিসেম্বরে, মানে নভেম্বর ডিসেম্বরে এমটিবিএফ এর কাজ হয় মিড টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক, তখন এটা টাকাটা কোডে ঢোকানো যায়। এটা ঢোকানোর আগে আবার এই কোড ব্যবহারে স্যার যদি কিন্তু টাকা আছে স্পিকারদের জন্য টাকা আছে, কিন্তু বাইরের স্পিকার তো বাইরে যারা ক্লাস নেন তাদের কি দিতে স্যার 50টা ক্লাস যদি বাইরে আমাদের আনা হয় টাকা দিয়ে অভ্যন্তরীণ নেওয়া যায় অটোনমি প্র্যাকটিসটাই তো এটা নেওয়া যায়। স্যার বাট ফ্যাকাল্টি স্যার নাই স্যার আপনারা কি হ্যাঁ হ্যাঁ আপনারা নিচ্ছে তো হ্যাঁ গভর্নমেন্ট কি করবে নেওয়ার কথা স্যার এই অর্ডারটা দেখেছিল ওই অর্ডারটা একটু হ্যাঁ অর্ডারটা দেখবেন 22 মে 2019 এটা হলো প্রবিধি 2 না 2 আচ্ছা দেখেন তো একটু দেখেন আপনাদের কথার মধ্যে উত্তরটা আছে, যদি উপযুক্ত বিষয়ে মন্ত্রণালয় বিভাগ অধীনস্থ অধিদপ্তর পরিদপ্তর দপ্তর এই যে লেখাটা লিখছে তিনটা ওয়ার্ড এর মধ্যে আপনারা কোথাও পড়েন কিনা? অধিদপ্তর তাহলে আপনারা পাবেন না কেন? আপনারাই বলেন আপনারা পাবেন স্যার আমরা বঞ্চিত স্যার, মানে কিছু লোক আছে এই যে মনে করেন আমরা যখন বাজেট মিটিংটা করি বা অনলাইনে সরাসরি করি অনেক বেটিং করতে হয়, মানে অর্থ মন্ত্রণালয় চায় যে না এই টাকা দেওয়া যাবে না, কিন্তু আপনি এমন ভাবে যুক্তিগুলা তুলে ধরতে হয় প্রমাণক সহ, তখন আপনাকে যাতে দিতে বাধ্য হয়। এবং এই কোডগুলা তখন আপনি বেটিং যদি আপনাদের বাহিরের মানে ট্রেনারদের জন্য টাকা বরাদ্দ তার মানে কোডটার কিন্তু অনুমোদন আছে, বুঝতে পারছেন? কারণ নতুন কোড অনুমোদন নয় কিন্তু পুরো অবস্থা খারাপ হয়ে যায়, বুঝতে পেরেছে? কিন্তু যেহেতু কোডের অনুমোদন আছে এখন দরকার আপনার থেকে টাকা বাড়ানো যদি বরাদ্দ না থাকে। তো এই বাড়ানোর দুইটা টাইম আছে, একটা হইছে গিয়ে নভেম্বর ডিসেম্বর এমটিবিএফ এর সময়, আবার এই টাকাটা বাড়াইতে হবে উইদিন বাজেটের মধ্যে। প্রথম আপনি যখন বেশি টাকা চেয়ে ফেলবেন তখন কিন্তু প্রবলেম। সাপোজ আমার 32 কোটি টাকা প্রয়োজন,
এই মুহূর্তে আমার টিডিএ খাতে বা ইয়া খাতে টাকা কমবে হচ্ছে বা গবেষণা খাতে, তখন আমরা কি করি যে 32 কোটি টাকার মধ্যে বাজেটটা করি, এই খাতে টাকাটা সিস্টেম করে একটু নিয়ে আসি। যখন আপনি কোনো রকমের কনভিন্স করে নিতে পারবেন, এই যে সিল লেগে গেল 5 লাখ টাকা থেকে 35 লাখ করে ফেললাম, কোনো একটা খাত থেকে ওই দিন বাজেট থেকে নিয়ে আসা, এর পরবর্তী বছর কিন্তু 35 লাখের 10% আমি ইজিলি বাড়াই দিতে পারি, তখন কোনো কথা আসতেছে না। এটা একটু টেকনিক্যাল অ্যাপ্রোচে যাওয়া লাগে। এখন হুট করে আপনি এমন বাজেট চাইলেন যেটা আপনার বাজেটকে এক্সিড করলো, অন্য জায়গা থেকে গভর্নমেন্ট কাইটাই না দেওয়া লাগতেছে, তখন হ্যাঁ বাজেট বলেন। না দিতে পারবেন তো, দিতে পারবেন। এই যে মনে করেন এখানে তো বলা আছে, এই যে এটা আপনি তো ওই ইয়াটাকে ফুলফিল করে, এই যে দেখেন প্রশিক্ষণার্থীদের চা নাস্তা 40 টাকা ইয়ে, মানে এটা কিন্তু 2 বেলা, হ্যাঁ। আর হচ্ছে দুপুরের খাবার দিনব্যাপী হলে 500 টাকা। এখন দিনব্যাপীটা কিভাবে ব্যাখ্যা করি, মানে আপনি যদি প্রোগ্রামটা 3 ঘন্টার উপরে, একটু লিসেন শুনবেন, মানে আপনার প্রোগ্রামটা যদি 3 ঘন্টার বেশি হয়, 3 ঘন্টার বেশি আপনার প্রোগ্রামটা এমন ভাবে ডিজাইন করবেন যেন 3 ঘন্টার বেশি হয়, তখন আমি 580 টাকা ইয়ে করতে পারবো, ঠিক আছে? মানে আপনাদের এই অনুযায়ী আমাদের ট্রেনিং গুলো চলে, আমি খেয়াল করছি। হ্যাঁ, এটাই ফলো করে। তাহলে আমাদের টাকাটাই দেয়। এই যে সাপোর্ট সিস্টেম কোর্স সম্বন্ধে ফিটাও দেওয়া। হ্যাঁ, সবই ট্রেনিং করে টাকা পাই দিয়েছে। যে ট্রেনিং হচ্ছে স্যার এই 6000 টাকা পাইছে। আমার এই টাকা আমি 34 মানে টাকা দেওয়ার ব্যাপার আমরা নিতে পারবো না আর কি। আমরা ক্লাস নিতে পারবো কিন্তু টাকা আমাদের সম্মানই নেই, কিন্তু বাইরের স্পিকার যারা ওদের জন্য ধরা থাকে, যেমন 21টা ক্লাস একটা ট্রেনিং এ, তো হচ্ছে যারা বাইরে থেকে আসবে ওনাদের জন্য সম্মানই, আর আমাদের জন্য নয়, আমরা ক্লাস নিই। এটা তো স্যার আমাদের নিজের প্রতিষ্ঠান করছে নিয়ম, এটা তো নিজের করে দেয় না, এটা আমাদের নিকটের নিয়ম। এটা রিপোর্টের প্রবিধানমালা চেঞ্জ করতে হবে, সরকারের সরকারকে সংকোচন নিতে হবে। এখানে কি আবার আপনারা যেটা এখানে যে ট্রেনিং এ আসছেন, আপনারা কিন্তু আপনাদের রিপোর্ট কিন্তু আমাদের একটা বাজেট দিয়েছে, আমরা আবার বাজেটটা যখন করেছি আমরা কিন্তু এইগুলা মেনটেন করে করেছি, ওইভাবে করা হয়েছে, ঠিক আছে? এই যে আপনাদের যে 600 টাকা ধরা হয়েছে, আপনাদের 600 টাকা করে এবার আপনারা 6 15 90 15 দিনের করে 9000 টাকা করে সেট করে নিচ্ছেন। এই দেখছেন এই রুলসগুলো কিন্তু অনেকটা ফলো করতেছে, ঠিক আছে? আর ওই যে দেখেন কোর্স পরিচালকের সম্মানী ডেইলি 1500 টাকা করে এবং কোর্স সমন্বয়কের সম্মানী 1200 টাকা, ঠিক আছে? এটার মধ্যে আবার আমাদের স্যার এই যদি এখানে কোর্স ম্যানেজমেন্ট দুইজনের কথা বলা হলো, আমরা কিন্তু আমরা কোর্স ম্যানেজমেন্ট কিন্তু 3 জন এখানে, কারণ আপনি জানেন যেখানে কোর্স ডিরেক্টর, সহকারী কোর্স ডিরেক্টর, যেটা এখানে নাই, সমন্বয়ক থেকে তো আপনারা কখনোই দেখেননি, ঠিক না? কিন্তু এসিডি তো জানেন যে এসিডির কি পরিমাণ এখানে রিপোর্ট দেওয়া লাগে, ঠিক আছে? তো এই কারণে আমরা ওইভাবে আবার আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নেওয়া হয়েছে বাজেটটা। স্যার এই যদি থাকে দিয়ে কি ব্যস্ত লাগে নাকি, যে দেখেন স্যার কোর্স সমন্বয়কের সম্মানে যদি থাকে, এখন সেক্ষেত্রে কি প্রতিষ্ঠান চাইলে এটা বাদ দিতে পারে? প্রতিষ্ঠান চাইলে যদি সংকোচন নীতি অনুসরণ করে যদি থাকে অনেক সময় কিন্তু এই জিনিসগুলো আবার মিটিং করে নিতে হবে। আচ্ছা, এটা আবার মনে করেন প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা আছে। প্রজেক্টের ক্ষেত্রে আবার কোর্স ডিরেক্টর অনেক টাকা নিতে পারে। এই যে আরে সম্মানী ভাতা প্রতি কোর্সের জন্য এককালীন 6000, সম্মানী ভাতা প্রতি কোর্সের জন্য এককালীন, কোর্স কোঅর্ডিনেটর 4000। আর এখানে একটু ভিন্নতা আছে, রিসোর্স পার্সনের জন্য 1150 টাকা করে নিতে হবে, ঠিক আছে? আর এই কেসগুলো আপনারা যখন একটু আপারে যাবেন তখন এই কেসগুলো অনেক আসবে, একটু লিসেন শুনবেন। মানে মনে করেন প্রাইভেট জবগুলোতে হয় কি, মনে করেন 6 মাস হতে হয়, আপনার মনে করেন সাপোজ আপনার ঈদের আপনার ঈদ এপ্রিল, এই যে মার্চের 1 তারিখ হ্যাঁ রোজা, কারণ মার্চের 18 তারিখ কেউ জয়েন করলো চাকরিতে বা 20 তারিখে জয়েন করলো, তাহলে ওই ব্যক্তিটা কিন্তু ঈদ বোনাস পাবে সরকারি রুলস অনুযায়ী, ঠিক আছে? যেই মাসে জয়েন করো ওই মাসে যদি ঈদ হয় তাহলে মানে তার পূর্বে জয়েন করতে হবে, ঠিক আছে? ঈদের আগে, তাহলে সেই হ্যাঁ পাবে।
এখন আপনাকে এটা কিন্তু অন্য কিছুর সাথে মেলানো, যখন নিয়োগ পরীক্ষা হয় আপনার কখনো নিয়োগ পরীক্ষার কাজ করতে হয় এখনো, মানে কিন্তু এই ফিউচারে করাও লাগতে পারে যখন আপনার যাবে তখন। এখন দেখেন এই যে প্রশ্নপত্র প্রণয়নের জন্য সম্মানী জনপ্রতি 5,000 টাকা করে, তারপর বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটি, এই যে বিভিন্ন ধরনের হয় না আপনাদের পদোন্নতি কমিটি ডিপিসি মিটিং গুলো হবে, বা কোনো একটা সময় যদি প্রয়োজন হয় যাওয়া, তখন আপনি 5,000 টাকা করে প্রাপ্য হবেন, মানে 4,500 দিবে আর কি। আর মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার জন্য 5,000 টাকা। এটা হচ্ছে নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে, এই টাকাগুলো আপনারা পাবেন। আর উত্তরপত্র পরীক্ষণ, এই যে পূর্ণ উত্তরপত্রের জন্য 120 টাকা আর অবজেক্টিভের জন্য 30 টাকা। এই যে অবজেক্টিভের জন্য 30 টাকা ধরেই কিন্তু ইয়ের সাথে, যে টেলিটকের সাথে যে কন্ট্যাক্টটা করবেন তখন এই কন্ট্যাক্টটা কিন্তু ওইভাবে হবে, তারা অবজেক্টিভগুলো দেখে দিবে, রেজাল্ট শীট তৈরি করে দিবে, এই কন্ট্যাক্টটা এইভাবে করতে পারবে, ঠিক আছে। আর লিখিত বা মৌখিক পরীক্ষার প্রশ্ন, এটার মধ্যে আপ্যায়নের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। আমরা কি নাস্তা মানি হইছে 40 টাকা, 40 80 টাকা, কিন্তু এখানে কিন্তু নাস্তা মানি 200 টাকা, আর দুপুরে খাবার মানি 450 টাকা। এই জিনিসগুলা মানে এগুলো জানা থাকলে কি যখন আপনি বাজেটটা পাস করাবেন ইনস্টিটিউট হিসেবে, যে এওকে কিন্তু তত একটা ব্লেম দিবে না, কিন্তু আপনি অফিসার হিসেবে তখন অনেকটা লায়াবল এই বিষয়গুলো। অডিটে এই জিনিসগুলোই দেখে যে এগুলো মেইনটেইন করছে কিনা। নবম গ্রেড বা তদূর্ধ্ব 1000 টাকা, যে পরীক্ষা হলে ডিউটি করে না এদের জন্য। দশম থেকে 16তম গ্রেড 800, 17 থেকে 20তম গ্রেড 600 টাকা। এটা প্রত্যক্ষভাবে সম্পৃক্ত যারা, ঠিক আছে, যারা ডিউটি পালন করে। আর ভেন্যু প্রদান, সাপোজ একটা প্রাইমারি স্কুলে সিট প্ল্যান পালানো, ঠিক আছে, প্রাইমারি স্কুলের প্রধানকে সমন্বয়ক হিসেবে তাকে 3000 টাকা দিতে হবে ভেন্যু প্রদানকে, ঠিক আছে। আর লিখিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শক, যে ওই যে ভিজিলেন্স টিমের মধ্যে ঘুরবে, ওই যে তাকে 1500 টাকা করে দিতে পারবে। আর লিখিত বলে ওই গ্রেডের মধ্যে নিয়োগ করতে হবে। আউটসোর্সিং তো চাইলে যেমন কি মনে করেন আপনার, আমি অন্তটা বলতেছি বসে, আমরা এই যে মনে করেন ইয়েদের যে মানে নাম নাকি এই যে ইলেকশন কমিশন বা অনেক সময় কি করে লুক নাই, আবার মনে করেন ডিউটি কিন্তু শুধু বারডি করে না, এই যে ওই জায়গার মধ্যে ওই স্কুলের টিচারদেরকে কিন্তু আমরা লিস্ট নিয়ে নিচ্ছি, ওই টিচাররা দায়িত্ব পালন করতেছে। ঠিক তেমনি যখন ইলেকশনের সময় তখন কিন্তু চিঠি দিয়ে তারা সোর্সিং করতে পারে। আর আপনি কিন্তু চাকরিতে প্রতিজ্ঞাবদ্ধ, আপনি গভর্নমেন্ট যে পজিশনে দেখলে কেন আপনি সার্ভ করতে পারবেন, ঠিক আছে। তো এই কারণে কিন্তু ইলেকশনের ডিউটিতে কিন্তু সহজে তো জানেন, কারণ যে পেন নিয়ে যাওয়া লাগে, মানে রাতে ঘুমানো থেকে শুরু করে, মানে সো ডিফিকাল্ট একটা টাস্ক, এই 7200 টাকার কোনো দরকার মনে করি না। মানে 2টা দিন আপনার পুরো জান মানে এই কথাগুলাই এই রুমটাতে হয়েছে। আর তুফাইল স্যার যখন আসছে এই রুমটাতেই আমরা কথাগুলো বলেছি যে এখানে কিছু মানে সংস্কার আনা দরকার। মানে কতটা অসহায় থাকে একজন প্রিজাইডিং অফিসার। আমি মানে মেয়র ইলেকশন করেছি, ইলেও ইলেকশনও করেছি, বিশেষ করে জানেন যে আমাদের আসন সবচেয়ে আলোচিত আসন বাহাউদ্দিন বাহার আর সূচনা, এই দুইজনের আসনে মনে করেন আমাদের পুরো খবর ছড়ে গেছে। আপনার প্রত্যেকটা জিনিস এবং আমাদের কথাগুলোর সাথে সাংবাদিকের কথাগুলো মিলে যাচ্ছে। এখন উনি এটা ঘুরে দিছে। আমি মিজান স্যার আর এডিজি স্যার যখন গেছিলাম লাস্টে যে গতদিন যে রিপোর্টটা পাবলিশ করছে, এর আগেই আমাদের কাছে কয় আপনারা যেহেতু বার থেকে আসছেন স্যার দুজনই পাবলিকের দেখেন তো আমার কোনো মানে কোনো সমস্যা আছে কিনা উনি প্রেজেন্ট করছে। উনি ইলেকশনগুলা মানে এমন ভাবে সাজিয়েছে যে গ্রামের একবারে লোকাল লেভেলের যে 3টা টায়ার, উপজেলা, জেলা এবং ইউনিয়ন, 3টা টায়ার একসাথে ইলেকশন করে। এই কারণে যে যার নিয়ে ব্যস্ত থাকে, মানে জেলার নেতারা উপজেলা এসে যেটা করে আর ইলেকশনটা করে দিয়ে যায়, যার যার আগের গুছাও, বুঝতে পেরেছেন? উনি এমন ভাবে ডিজাইনটা করেছে। আর সেন্ট্রাল ইলেকশনের আগে এটা হবে, মানে এরকম ভাবে প্রস্তাবনা দিয়েছে। এখন জনগণের হাতে এটা পৌঁছে দিবে, যেহেতু কালকে সাবমিট করেছে। আমাদের কথাগুলো উনি নিয়েছে, মানে যে জিনিসটা দেখলাম। তো লিখিত পরীক্ষার আসন বাবদ 2 টাকা করে সিট প্ল্যান যে বসা, এটার জন্য 2 টাকা করে বরাদ্দ। আর লিখিত পরীক্ষার উত্তরপত্র তৈরি 5 টাকা, আর বিবিধ কাগজ কলম বাবদ 5000 টাকা, এটা রাখতে পারবেন। আর সরকারি আকাশপথে যে বিদেশে ভ্রমণ স্থগিত করুন। আপনি যদি মনে করেন ডোমেস্টিক এয়ার ইউজ করেন, আপনি যখন 5th গ্রেডের এবং হবেন তখন আপনি ডোমেস্টিক এয়ারের ফি বিল সাবমিট করতে পারবেন, ঠিক আছে। ওই যেই ফেয়ারটা, এই ফেয়ারটা আপনি সাবমিট করে ডাবল দিয়ে নিয়ে যেতে পারবেন।
মানে ডোমেস্টিক এয়ারে থেকে। আর এখন বর্তমানে আপনি নবম গ্রেডে আছেন, প্রথম 200 কিলোমিটারের জন্য 15 টাকা করে, 200 কিলোমিটারের ঊর্ধ্বে যা যায় এক ট্রিপে তা 12 টাকা করে আপনি নিতে পারবেন। তাই গ্রেডের ক্ষেত্রে ভিন্নতা আছে। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে ওই যে আপনার ইকোনমিক ক্লাস ব্যবহার করার জন্য প্রথম শ্রেণীতে ভ্রমণ না করার জন্য বাইরের কান্ট্রিগুলোতে যখন যাবেন, মানে ওই ইয়েতে মানে ডোমেস্টিক এয়ারও মানে এটা বলা হয়েছে। আর এটা হয়েছে কি ম্যাটারনিটি লিভের ক্ষেত্রে মেয়েদের, এটা হচ্ছে মনে করেন সাপোজ কারো 3 মাসের একটা বেবি আছে, ঠিক আছে, সে চাকরিতে জয়েন করছে, সে কত মাস পাবে জানেন? 3 মাস। পরবর্তী 3 মাস মানে ব্রন টু 6 মান্থ, ঠিক আছে, ম্যাটারনিটি লিভ এটা ক্লিয়ার করা হবে। ওই দিন থেকে না না মনে করেন আমি এই কারণে এটা ক্লিয়ার করেছি বিষয়টা, এটা হচ্ছে সাপোজ 3 মাসের বেবি হয়ে গিয়েছে, মানে 3 মাস হয়ে গেছে বেবিটার এজ, আগে চাকরি ছিল না বা আজকে সে জয়েন করেছে, আমি কিন্তু ওইটা বলতেছি না যে 6 মাস তো পাবেন, এটা তো আপনার মাথায় আছে, মানে আপনি চাকরিরত আছেন, একটা হচ্ছে চাকরিরত আছেন তখন বেবি হয়েছে, তখন ব্রন টু 6 মান্থ পাবেন, এটা তো জানেন। এটা বলতেছি না, আমি বলতেছি যে আপনার মানে অনেকে হয় না বিয়ে হয়ে গেছে তারপর চাকরি হয়েছে, বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়েছে, এখন বাচ্চাটার বয়স 2 মাস বা 3 মাস, ঠিক আছে, তখন আপনি চাকরিতে জয়েন করেছেন, ওই যে বর্ন সার্টিফিকেট দিয়ে বাচ্চা, তখন আপনি ওই বর্ন থেকে 6 মান্থ পাবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি বাকি 4 মাস বাকি যে 4 মাস থাকে ওটা পাবেন। আর এটার জন্য আমরা জনপ্রশাসন সংস্কার কমিশনে আমরা এটার জন্য লিখেছি, যেমন কোনটা এটা হয়েছে কি শিক্ষার্থীরা যদি পিএইচডি ডিগ্রি অর্জন করে মানে চাকরি লাইফে, তাহলে সে 3টা ইনক্রিমেন্ট পাবে, ঠিক আছে, অন্য প্রফেশনে যারা আছে আবার তাদের জন্য এটা না। সাপোজ বার্ডের কেউ পিএইচডি ডিগ্রি অর্জন করলো, মানে তার জন্য এই 3টা ইনক্রিমেন্ট নেই, যেমন ডক্টররা প্রফেশনাল ডিগ্রির জন্য, পিএইচডি তো ডক্টর অফ ফিলোসফি, সে একটা ফিলোসফিতে বিলং করে দেখে তাকে প্রফেশনাল ডিগ্রি দেওয়া হয়েছে, তো সে যদি অন্য অর্গানাইজেশনগুলোতে বিলং করে তাকেও যেন 3টা ইনক্রিমেন্ট দেওয়া হয়, এই ধরনের সংস্কার কমিশনে আমরা লিখিত প্রস্তাবনা দাখিল করেছি। এটা এখন বর্তমানে পায় শিক্ষা ক্যাডার, অন্য ক্যাডাররা পায়, ঠিক আছে। আচ্ছা একটু ফাস্ট গেলে টিআরএল পিরিয়ড, অপশন উত্তর ছুটি, মানে আপনার 59 চাকরি বর্তমান বিধি অনুযায়ী 59 বছর পূর্ণ হলে 12 মাস কিন্তু আপনাকে মানে পোস্ট রিটায়ারমেন্ট লিভ মানে পেনশন পাওয়ার আগের সময়টা আর কি, তখন আপনি কি পাবেন? এই 12 মাস চাকরিরত থাকা অবস্থায়